প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 24তম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের পিএসপির কিছু বিষয় সম্পর্কে জানব। তো আজকে আমরা শিখব পিএসপি কন্ট্রোল স্টেটমেন্ট, পিএসপি ফাংশনস অ্যান্ড পিএসপি অ্যারেজ। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো যাক, আমরা কাজ শুরু করি। তা আমি বরাবরের মতো আমার যে জ্যাম্প সার্ভারটি আছে সেটাকে চালু করি। অ্যাপাচি স্টার্ট, মাইএসকিউএল স্টার্ট। এখান থেকে এক্সপ্লোরারে গেলাম, তারপর htdocs। তো এখানে একটা ফোল্ডার তৈরি করি। সাপোজ আজকে হচ্ছে আমরা পিএসপি কন্ট্রোল নাম দিলাম। তো এখানে আমরা একটা ইন্ডেক্স পিএসপি তৈরি করি। ইন্ডেক্স পিএসপি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো তো আমাদের প্রতিদিনেরই কাজ। আশা করি অবশ্যই এগুলো বুঝতে পারেন যে আমি কিভাবে আমার প্রোগ্রামটি চালু দিলাম। আমার কথা কি শোনা যায়? তো এখানে আমরা HTML5 এর পিএইচপি কন্ট্রোল এটা আমরা টাইটেলের নাম দিলাম। তারপরে পিএইচপি শুরু করার জন্য আমাদের এখানে আমরা পিএইচপি লিখতে হয়, এটা তো অবশ্যই আমরা জানি। তো এখন এখানে এসে আমরা আমাদের যে পিএইচপি কোডসমূহ আছে সেগুলো লিখতে হবে। তো আমরা এখন বুঝি যে পিএইচপি কন্ট্রোল স্ট্রাকচার মূলত কি বোঝায়। পিএইচপি অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে প্রোগ্রাম বা কোডগুলোর নিয়ন্ত্রণের কাঠামো। অর্থাৎ কন্ট্রোল স্ট্রাকচার এমন একটি স্টেটমেন্ট যা দিয়ে আমরা যে কোনো প্রোগ্রামের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। আমি একটু বুঝিয়ে বলি। আমি W3 স্কুলে চলে যাই। এখান থেকে পিএইচপিতে গেলাম। তো এখান থেকে আমরা পিএইচপি ইফ এলস এখানে গেলাম। তো এটা হচ্ছে আমাদের পিএইচপি ইফ স্টেটমেন্ট। তো এরকম পিএইচপিকে আমরা বিভিন্ন কন্ট্রোল স্ট্রাকচার দিতে গেলে এরকম অনেক ধরনের স্ট্রাকচার আছে। বিশেষ করে ইফ একটা স্ট্রাকচার, তারপরে ইফ এলস, ইফ সুইচ, তারপর বিভিন্ন ধরনের লুপস আছে, ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ। এই সমস্ত কন্ট্রোল স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের যে প্রোগ্রামিং বা কোডিংটাকে আমরা কন্ট্রোল করব। তো শুরুতে আমরা ইফ বিষয়টা সম্পর্কে জানি। ইফ অর্থে আমরা জানি যদি, অর্থাৎ আমরা যখন কাজ করব, কাজ করার সময় অনেক সময় আমাদেরকে বিভিন্ন শর্তমূলক কাজ করতে হয়। অর্থাৎ একটা শর্তের এগেনিস্টে একটা রেজাল্ট হবে, আরেকটা শর্তের এগেনিস্টে আরেকটি রেজাল্ট হবে। এভাবে বিভিন্ন শর্তমূলক কাজসমূহ করতে গেলে আমাদেরকে এরকম বিভিন্ন কন্ট্রোল স্ট্রাকচারের সাহায্য নিতে হয়। তা আমরা W3 স্কুল থেকে আমরা এখান থেকে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলোকে আমি
এখন এখান থেকে আমরা প্র্যাকটিস করে দেখি যে এগুলো আসলে কি। তো শুরুতেই আছে যেমন ইফ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্টের মধ্যে এটা লেখার যে সিনট্যাক্স বা লেখার যে নিয়ম সেটা হলো ইফের মধ্যে আমরা এখানে আমাদের যে কন্ডিশনটা সেটা দিতে হবে এবং এখানে কোড টু বি এক্সিকিউট ইফ কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ এখানে যে আমার কোডটা হবে সেটা কি ট্রু না ফলস হবে সেই বিষয়টা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। তা আমি শুরুতে যে বেসিক বিষয়টা আছে এটাকে নিয়ে যাই। তো এটাকে নিয়ে আমি আমার এখানে এখন দিলাম। এখানে আমরা কি ব্যবহার করলাম, এখানে দেখা যাচ্ছে আমরা একটা ভেরিয়েবল নেওয়া হলো, যে একটা ভেরিয়েবল টি একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে একটা ডেট প্যারামিটার সংযুক্ত করা হলো এবং এখানে একটা ইফ মানে শর্তমূলক বা কন্ট্রোল স্ট্রাকচার দেওয়া হলো, যে এখানে বলা হলো যে টি এর মধ্যে যে 20 যদি 20-এর নিচে থাকে সেই ক্ষেত্রে আমাকে হ্যাভ এ গুড ডে সে কি করবে, আমাকে রেজাল্ট দিবে, এরকম একটা বিষয়। তো আমরা এখন এটাকে আমাদের ব্রাউজারের মধ্যে আমরা গেলাম, এটাকে রান করি লোকাল হোস্ট, তারপরে আমাদের ফোল্ডারের নাম দিলাম আমরা পিএসপি, দেখে আসি কি নামটা আমরা ব্যবহার করলাম, htdocs পিএসপি কন্ট্রোল। তো আমরা এখন ব্রাউজারে এটাকে রান করব পিএসপি কন্ট্রোল। এখানে দেখুন যে হ্যাভ এ গুড ডে কিন্তু আমার ইকো হলো, অর্থাৎ আমি এখানে বললাম যে আমার এখানে যদি 20-এর নিচে হয় এইজটা, সেই ক্ষেত্রে আমাকে হ্যাভ এ গুড ডে সে কি করবে, আমাকে ইকো করবে। তো এরকম একটা বিষয়। তো আমরা সেকেন্ড অপশানে যাই। সেকেন্ড অপশানে এখানে বলা হলো যে ইফ এলস। তো ইফ যদি আর ইলস, এটা হচ্ছে যদি এটা না হয় তাহলে কি হবে, এরকম একটা বিষয়। তো এখানে আমরা এখানে বলছি যে হ্যাভ এ গুড ডে হবে 20-এর নিচে থাকলে, সেই ক্ষেত্রে আর যদি এটা না হয় সেক্ষেত্রে হ্যাভ এ গুড নাইট। তা আমরা এটাকে নিয়ে যাই। এখন আমরা ইজটাকে ব্যবহার করি, এটাকে নিয়ে গেলাম। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? কাইন্ডলি বুঝতে পারলে তো অবশ্যই জানাবেন। যে আমরা এখন শর্তমূলক যে সমস্ত কোডিংগুলো আছে আমরা সেগুলো বোঝার চেষ্টা করতেছি। তো এখানেও ঠিক আগের মতোই, এখানে আমরা ইফ বললাম যদি এই শর্তটার সাথে মিলে তাহলে সে আমাকে হ্যাভ এ গুড ডে ইকো করবে, আর যদি তা না হয় সেক্ষেত্রে আমাকে হ্যাভ এ গুড নাইট সে এটা ইকো করবে। তা আমরা এটাকে যদি সেভ করি, সেভ করার পরে আমরা এটাকে যদি আমরা রিলোড করি, তখন আমরা এখন এখানে আমাদের এখানে একটা সিনট্যাক্স এরর আছে, আমরা দেখি কত নম্বর লাইনে কি বললো, লাইন নাম্বার 16, দেখি কি ভুল হলো। ও, এখানে একটা ডাবল ব্র্যাকেট হয়ে গেছে, তো আমরা এখান থেকে একটা ব্র্যাকেট উঠাই দিলাম। তারপর আমরা এটাকে রিলোড করি, এখন দেখেন হ্যাভ এ গুড ডে এখানের কথাটি আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফ এবং ইলস এই দুইটার পার্থক্য। তাহলে দুইটার পার্থক্যে আমরা পেলাম যে আমরা যদি একটা শর্তমূলক কোনো কাজ হয় সেই ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব, যদি এই শর্তের বাহিরে আরও কিছু আমরা রেজাল্ট চাই সেই ক্ষেত্রে আমরা ইলস ব্যবহার করব। তো এই সম্পর্কিত আরও যদি আমরা বিভিন্ন এক্সাম্পল দেখতে চাই, আমরা যখন গুগলে যে সার্চ দিব, যেমন পিএইচপি ইলস বা ইলসিপ এরকম লিখে আমরা সার্চ দিলে আমরা আরও বিভিন্ন রকম এখান থেকে আমরা বিভিন্ন এক্সাম্পল দেখে আমরা এখান থেকে এটার সম্পর্কে আরও বিস্তারিত আমরা এখান থেকে জানতে পারবো। তা আশা করি আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা এই সাইটে গেলাম, তো এখানে দেখুন যে এখান থেকে আমরা দেখতে পেলাম যে এখানে একটা ইফ ব্যবহার করে এখানে একটা লেখা আছে, আবার এখানে ইফ ইলস স্টেটমেন্টের একটা এক্সাম্পল আছে, যে সেটা দিয়ে আমরা কি বললাম। তো সাপোজ আমরা যদি এটার মতো করতে চাই, যে এটাকে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি, যে এখান থেকে আমি এটাকে কপি করে এটাকে ডিলিট করে দিলাম, তারপর এটার মতো আমি এটাকে রান করি। তো এখন এটাকে আমি সেভ করার পরে আমরা যদি আমাদের
ব্রাউজারটাকে রিলোড করি, সেই ক্ষেত্রে আমরা এটার মাধ্যমে যে বিষয়টা হলো ইকো আসবে, সেই বিষয়টা আসলো। তো এখানে আমরা বলছি যে এখানে ডি একটা ভেরিয়েবল নিয়ে এখানে ডেট ডি দেওয়া আছে, ডি সমান সমান ফ্রাইডে, অর্থাৎ আজকে ফ্রাইডে হইলে সে আমাকে হ্যাভ এ নাইস উইকেন্ড শো করবে, আর যদি সেটা না হয় সেই ক্ষেত্রে হ্যাভ এ নাইস ডে এটা শো করবে। তো এখন দেখুন যে হ্যাভ এ নাইস ডে কিন্তু সে আমাকে এখানে শো করলো, যে যেহেতু আমার ইফ এখানে ইফের শর্তের সাথে সেটা মিল হয় নাই, সেই জন্য আমি ইলসের মধ্যে যেই বিষয়টা আমরা এখানে দিয়ে দেওয়া আছে সেই বিষয়টা সে এখানে আমাদেরকে নিয়ে আসছে। তো এই হচ্ছে ইফ এবং ইলসের বিষয়। তো এছাড়া আরও ইফ ইলস ইফ ইত্যাদি বিষয়সমূহ আছে, আমরা এখান থেকে একটু দেখি। এখানে দেখুন যে ইফ ইলস ইফ স্টেটমেন্ট কীভাবে হবে, যেখানে আমরা ইফ মূলত তার কন্ডিশনটা হবে, ইলস ইফ মানে অনেক সময় আমাদেরকে এই শর্ত হলে কি হবে, বা পরবর্তী শর্তের সাথে না মিললে কি হবে, তার পরবর্তী শর্তের সাথে না মিললে কি হবে, এরকম কোনো ম্যাটার যখন আসবে তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। যেমন এখানে দেখুন যে যেমন এখানে আবার পূর্বের মতোই, যে এখানে বলছে যে যদি 10-এর নিচে হয় সেই ক্ষেত্রে হবে গুড মর্নিং শো করবে, 20 নিচে হলে গুড ডে শো করবে। আবার যদি এই দুইটা শর্তের একটাও সাথে সে ম্যাচিং না হয় সেই ক্ষেত্রে হবে গুড নাইট সে কিন্তু শো করবে। তো এই হচ্ছে আমাদের পিএসপির যে ইফ এলস এবং ইলস ইফের বিষয়। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী অপশানে যাই। পরবর্তী বিষয়টা হচ্ছে সুইচ। তো এখানে দেখুন যে সুইচ বিষয়টা কি। আমরা যখন সুইচে ক্লিক করলাম তখন সুইচ যে লেখার যে নিয়মটা সেটা আমরা এখানে দেখতে পাবো। তো এখন আমি বলি যে সুইচ আসলে কি। পিএসপি অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ হচ্ছে ইলস ইফ, বা একটু আগে আমরা যে ইলস ইফ বা ইলস ইফ স্টেটমেন্ট আমরা যে দেখলাম ব্যবহার, তার মতোই এখানে শুধু একটি সূক্ষ্ম পার্থক্য আছে, যেগুলো হলো আমার যে ইলচিপ এবং ইলচিপের মধ্যে ক্রমান্বয়ে যেগুলো আমার কন্ডিশনাল বা শর্তগুলো আছে সেগুলোকে সে চেক করবে, এবং প্রথমেই যেই শর্তের সাথে সে ম্যাচিং হবে সেটাকেই সেই প্রথমে এক্সিকিউট করবে। এ হচ্ছে আমার সুইচ স্টেটমেন্টের বিষয়। অর্থাৎ ক্রমান্বয়ে যে সমস্ত শর্তগুলো থাকবে সেগুলোকে আর আমাকে এখানে এক্সিকিউট করবে না। আমি কোডটাকে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে কোডটা ইউজ করতেছি, আমি লিখে গেলে আপনার বিশেষ করে অনেকগুলো সময়ের দরকার হবে। সময় বাঁচানোর জন্য আপনাদেরকে দ্রুত আমি যাতে একটা ধারণা দিতে পারি সেই জন্য মূলত আমি এখান থেকেই হেল্প নিয়ে আমি নিজে না লিখে কপি করে পেস্ট করে এখান থেকে কাজ করতেছি সময় বাঁচানোর স্বার্থে এবং কাজটা দ্রুত হওয়ার স্বার্থে। তো এখানে দেখুন আমরা ফেভারিট একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে ফেভারিট কালার হিসেবে আমরা এখানে রেড নেওয়া আছে। তো আমরা এখান থেকে আমরা একটা সুইচ যে স্টেটমেন্ট আছে, আমরা সুইচ স্টেটমেন্ট বললাম যে এখানে যে ফেভারিট কালারটা আছে সেটা যদি রেড হয় তাহলে আমাকে তুমি ইকো করো যে ইউর ফেভারিট কালার ইজ রেড। পরবর্তীতে আবার সে যদি ব্রেক দিবে, পরবর্তীতে সে যদি এটা ব্লু পায় সেক্ষেত্রে সে ব্লু ইকো করবে, পরবর্তীটা সে গ্রিন ইকো করবে, পরবর্তীটা এভাবে পর্যায়ক্রমে সে আমাদেরকে এই সুইচ স্টেটমেন্টের সাহায্যে এই বিষয়টাকে সে এক্সিকিউট করবে। তো আমরা এখন এটাকে সেভ করার পরে যখন আমার এটাকে রিলোড করব তখন সেই ক্ষেত্রে আমরা এটার সাথে যেটা ম্যাচিং থাকবে, দি ফেভারিট কালার ইজ রেড, সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এটার সাথে যখন সেই সুইচের সাথে যখন এটা ম্যাচিং হলো সেই ক্ষেত্রে সে কিন্তু আমাকে এটা কিন্তু এক্সিকিউট করে দিয়েছে। তো এইভাবে আমরা বললাম যে ক্রমান্বয়ে আমাদের যে সমস্ত স্টেটমেন্টসমূহ আছে সেই স্টেটমেন্টসমূহ আমাকে সে শর্তসমূহ চেক করে সেই আলোকে সে কিন্তু আমাকে রেজাল্ট দিচ্ছে। তো পরবর্তীতে এখন আমরা শিখব পিএসপি লুপস। এখানে দেখুন যে পরবর্তীতে আমাদের লুপস আছে, আমরা যখন লুপসে গেলাম তো লুপসের মধ্যে আবার বিভিন্ন ধরনের লুপস ব্যবহৃত হচ্ছে, যেমন হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ, ব্রেক অথবা কন্টিনিউ, এই সমস্ত লুপ সমূহ ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে পিএসপি অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা লুপ হচ্ছে একটা নির্দিষ্ট কাজ অথবা একটা নির্দিষ্ট একটা শর্ত
কোন বা কন্ডিশন যখন পূরণ না হবে সেই পর্যন্ত সে এটাকে বারবার চেক করবে বা এটাকে এক্সিকিউট করবে। তো এরকম আমরা যদি যেমন হোয়াইল লুপ আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপে গেলাম। তো এর এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, যে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সাম্পল, আমরা এখান থেকে এক্সাম্পলটা নিয়ে আমরা কাজ করি। তো এক্সাম্পলটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের মাধ্যমে আমরা এটাকে এক্সিকিউট করব। তা আমরা এখানে বললাম যে আমরা এক্স ভেরিয়েবল নিয়ে এটার মান হিসেবে 1 দিলাম, যে এক্স এর মানটা 1 এবং এটা 5-এর নিচে থাকবে এবং বা 5 সমান সমান হলে সে আমাকে ইকো করবে যে এটাকে, এবং তার সাথে আমার 1 যোগ করে দিবে। এক্স প্লাস প্লাস মানে 1 যোগ। আমরা গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। তা আমরা এখন এটাকে যদি আমরা রান করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার এখানে 2 নাম্বার ইজ 1, 2 নাম্বার ইজ 2, 3, 4 এইভাবে 5 পর্যন্ত এখানে আসলো। তাহলে এই বিষয়টা কিভাবে আসলো, এটা আমরা একটা লুপ পরিচালনা করে এই কাজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমরা একটা এখানে ভেরিয়েবল নিলাম x সমান সমান 1 এবং এখানে আমরা একটা হোয়াইল লুপ দিয়ে বললাম যে 5 পর্যন্ত সে আমাকে এটা প্রিন্ট করবে। তো এখানে আমরা ইকো করবে, আমরা একটা বেসিক যে লেখা সেটা এখানে দিয়ে আমরা পরবর্তীতে এখান থেকে আমাদের যে ভেরিয়েবলটাকে সেটাকে কল করে তার পরবর্তী লাইনে আমরা কি করলাম যে আমার এটার সাথে এক যুক্ত করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে 10 করে দিই এটাকে, যে 10, পরবর্তীতে আমরা সেটাকে যখন এক্সিকিউট করব সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা 10 পর্যন্ত দেখতে পাচ্ছি। যে আমরা এখান থেকে এখানে বলে দিলাম যে আমরা এখান থেকে 10-এর নিচ পর্যন্ত আমাকে সেটা প্রিন্ট করবে, এরকম কোনো বিষয়। অর্থাৎ আমরা এখানে একটা লুপ পরিচালনা করলাম যে আমার এই শর্তটি যতক্ষণ না এটা ম্যাচিং হবে ততক্ষণ পর্যন্ত সে আমাকে এটা এই কোডটা দিবে। তা আশা করি আপনারা লুপস বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা হোয়াইল লুপটা এখান থেকে আমরা কাজ করলাম। তারপরে এখানে আরো এক্সাম্পল আছে, যেমন এখান থেকে 100 নিচ পর্যন্ত 100 পর্যন্ত আমাকে সেইটা এক্সিকিউট করবে। তারপরে এখান থেকে আমরা হোয়াইল লুপ দেখলাম। তারপরে ডু হোয়াইল লুপ আছে, আমরা ডু হোয়াইল লুপের মধ্যে অনেকটা এরকম। তো এখান থেকে আমরা যদি এরকম একটা শর্ত নিয়ে আমরা দেখি, এই শর্তটা সাপোজ নিয়ে গেলাম, তো এখানে দেখুন যে এখান থেকে আমরা ডু হোয়াইল কথাটি এখানে ব্যবহার করে এখানে একজন এক্স এর মান আমরা এখানে ধরলাম 1, অর্থাৎ এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা 1, যে যদি ডু মাধ্যমে সে আমাকে ইকো করবে যে এক্স এর মান দিস নাম্বার ইজ 1 এবং এটা যোগ হয়ে যাবে, এবং হোয়াইল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না 5। আগের শর্তটার সাথে এটার একটু পার্থক্য এতটুকু, এখান থেকে 5 পর্যন্ত সে আমাকে আগের মতোই রেজাল্ট আসবে। যেহেতু আমরা এখন এইটা থেকে যদি আমরা রিলোড করি সেক্ষেত্রে আমরা ওই পূর্বের মতোই রেজাল্ট দেখতে পেলাম। তবে সেক্ষেত্রে আমরা আগেরবার আমরা পরের মাধ্যমে কাজ করলাম, এখন আমরা কিন্তু এই যে ডু এবং হোয়াইল লুপের মাধ্যমে এই কাজটি আমরা একই কাজটা আমরা এখান থেকে করে নিলাম। তো এই হচ্ছে ডু এবং হোয়াইলের বিষয়। তারপরে ফর লুপ আছে, ফর ইচ আছে। তো এগুলো ঠিক সিমিলার, অনেক সময় আমাদের এরকম করে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে আরো প্র্যাকটিস করে নেব। তা আমরা পরবর্তীতে আমাদের আরেকটা বিষয় দেখি, আমরা ফর ইচ। এখানে দেখুন আমি এটাকে নিলাম যে এটাকে রিলেট করে দিলাম। তো এখানে আমরা একটা কালার ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটার মধ্যে একটা অ্যারে নিয়ে এখানে রেড, গ্রিন, ব্লু এবং ইয়েলো কালারের যে অ্যারে আছে, আমরা অ্যারের মধ্যে আরো বিস্তারিত আলোচনা আমাদের সামনে আছে, আমরা দেখব যে এখানে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তা অ্যারের মধ্যে কিছু কালারের নাম আমরা এখানে লিখলাম এবং এটা ফর ইচ লুপের মাধ্যমে এটাকে আমরা এখন এক্সিকিউট করলাম। তো এখানে আমরা বলছিলাম যে যদি এখান থেকে ফর ইচের মাধ্যমে আমরা কালার্স এবং ভ্যালুর মাধ্যমে আমরা এটাকে ইকো করব, যে সেই অনুযায়ী সেই ভ্যালুটা আমাদেরকে প্রিন্ট করবে। সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে দেখতে পাবো। তো আমরা এখান দেখতে পাচ্ছি যে রেড, গ্রিন, ব্লু এবং ইয়েলো কালারটি এখানে এখানে চলে আসলো। যে আমরা এখানে কালার মধ্যে আমরা যে রেড, গ্রিন, ইয়েলো, ব্লু এবং এই কালারগুলো আমরা এখানে রেখে দিলাম কন্টেনারের মতো। আমরা যখন এগুলোকে এখান থেকে পর ইচ্ছের মাধ্যমে আমরা এটাকে প্রিন্ট করে নিলাম। তো এই হচ্ছে পর ইচের বিষয়।
তো এখন আমরা দেখব ফাংশন। তো ফাংশন আমরা পিএসপি অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন হচ্ছে একটা প্রোগ্রামের এমন একটা কোড ব্লক যা একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের এবং তা বারবার ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। আমি আবার বলি, অর্থাৎ আমরা যে কোনো কোডকে যখন যে কোনো কোড ব্লক অথবা যে কোনো কোডকে আমরা পিএসপিতে ফাংশন হিসেবে তাকে তৈরি করে রাখবো, তখন সেই ফাংশনটাকে আমরা যতবার কল করব সেই অনুযায়ী আমার সেই ফাংশনের মধ্যে আমার যে বিষয়টা থাকবে বা ফাংশনের মধ্যে আমি যা কিছু বলে দেব সেই সমস্ত বিষয়গুলো আমার কল হবে। তো ফাংশন লেখার জন্য আমাদেরকে যে সিনট্যাক্স, যেমন আমরা ফাংশন, একটা ফাংশনের নাম দিতে হবে, তার মধ্যে আমাকে এক্সিকিউট করতে হবে। তো এখানে দেখুন, আমরা সাপোজ একটা ফাংশন এখান থেকে আমরা কল করি। এখানে দেখুন, আমরা এখানে একটা ফাংশন করলাম রাইট মেসেজ নামে। এটা আমাদের ইচ্ছে মতন আমরা ফাংশনের নাম দিতে পারি, আমরা যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমাকে সে ইকো করবে হ্যালো ওয়ার্ল্ড, এবং পরবর্তীতে আমরা এই ফাংশনটিকে এখানে কল করলাম। এই ফাংশনটিকে যদি আমরা এখানে কল না করি সেক্ষেত্রে আমার এই ফাংশনটি কিন্তু কাজ করবে না। অর্থাৎ আমরা এখানে ফাংশনে বললাম যে তুমি আমাকে একটা মেসেজ রাইট করো হ্যালো ওয়ার্ল্ড, তখন আমি যখন এটাকে রিলোড করব তখন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটি দেখতে পাবো। কিন্তু আমি যদি এই অংশটুকুকে না দিই সেই ক্ষেত্রে আমার এটা কিন্তু রেজাল্ট আসবে না। এখন দেখুন আমাদের এখানে কিন্তু এই ফাংশনটা কল হয় নাই বলে এটার রেজাল্ট কিন্তু আসে নাই। অর্থাৎ যে কোনো ফাংশন তৈরি করার পর তো ওই ফাংশনটিকে অবশ্যই কল করতে হবে, সেই ক্ষেত্রে সেই ফাংশনটি কাজ করবে। তা আমরা এখন আবার যদি রিলোড দিই সেই ক্ষেত্রে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটি দেখতে পাবো। তো এটা হচ্ছে ফাংশন। তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফাংশন লিখতে হয়। অর্থাৎ আমরা একটা ফাংশনের নাম দিব, ফাংশন লিখে আমরা ফাংশনের নাম দিয়ে ফাংশনের মধ্যে কী শর্ত চাই সেটা আমরা এখানে দিব, এবং পরবর্তীতে আমরা ওই ফাংশনটিকে কল করব। তো এখানে দেখুন ফাংশনের বিভিন্ন আবার আর্গুমেন্ট আছে। তো ফাংশন লেখার এক নিয়ম আছে আমাদেরকে, যে কোনো পিএসপিতে ফাংশন ডিফাইন করার সময় অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। আমরা ভেরিয়েবল লেখার সময় যেরকম কতগুলো আমরা নিয়ম দেখলাম, তো ফাংশন লেখার মধ্যে আমাদেরকে নিয়মের মধ্যে থাকতে হবে যে আমরা অবশ্যই যে কোনো ফাংশন শুরু করার সময় অবশ্যই তার মধ্যে আমরা একটা লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। যেমন আমরা এখানে একটা লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে আমরা ফাংশনের নামটা শুরু করতে হবে। তারপরে এটা ফাংশন অবশ্যই কেস সেন্সিটিভ হয়, অর্থাৎ লয়ার কেস এবং আপার কেসের কারণে আলাদা ফাংশনতে বিবেচিত হবে না। তো এখন দেখুন, যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম, যেমন আমরা এই ফাংশনটি আমরা এখান থেকে নিয়ে যাই। এখন এই ফাংশনটি আমরা এখানে লিখলাম এবং এই ফাংশনটিকে কিন্তু আমরা শুধুমাত্র এখানে কল করলাম। তো আমরা এখানে বললাম যে ফাংশনের নাম দিলে আমরা ফ্যামিলি নেম, অর্থাৎ আমরা এখানে একটা ভেরিয়েবল রেখে আমরা এখানে একটা নাম দিলাম, এবং পরবর্তীতে আমরা এই ফাংশনের মধ্যে আমরা ফ্যামিলি নেম একটাতে আমরা জনি দিলাম, একটাতে হে স্টাইল ইত্যাদি ভাবে আমরা এখানে কি করলাম, আমরা কতগুলো ফাংশনের নাম এখানে আমরা দিয়ে দিলাম। পরবর্তীতে আমরা যখন এটাকে রিলোড করব তখন আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে এখানে লেখা দেখা দেখতে পাবো। দেখুন আমরা এখানে শুধুমাত্র ফাংশন আমরা এখানে একবার তৈরি করে রাখা আছে, এবং সেই ফাংশন অনুযায়ী কিন্তু শুধুমাত্র আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করে দিলাম, এবং নামটা পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে এই লেখাটি কিন্তু এখানে এভাবে চলে আসছে। অর্থাৎ এটা হচ্ছে আমরা শুধুমাত্র এই ফাংশনটা যখন আমরা এখানে তৈরি করে নিলাম সেই ফাংশনটাকে আমরা শুধুমাত্র কল করলাম, কল করাতে আমরা তার রেজাল্টটা এখানে আমাদের চলে আসলো। তারপর আরো এক্সাম্পল আছে, এখান থেকে আরো এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পল নিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করব। এখানে দেখুন যে এইভাবে আমরা যে কোনো ফাংশন কিন্তু এখান থেকে আমরা ডিক্লেয়ার করতে পারি। যেমন এই একটা ফাংশন,
এটা দেখি আমরা। এখানে দেখুন আমরা একটা ফাংশন কল করলাম, এই যেমন আমরা অ্যাড 5 অর্থাৎ 5 এখানে অ্যাড হবে, এবং এখানে একটা ভেরিয়েবল দিয়ে আমরা এটাকে 5 বললাম, এবং এখানে নাম্বার একটা ভেরিয়েবল নিয়ে 2 দেওয়া হলো, এবং এখানে আমরা অ্যাড 5 হিসেবে আমরা এখানে নাম ভেরিয়েবলটাকে এখানে কল করলাম, পরবর্তীতে আমরা এটা ইকো করলাম যে নামটা, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার এই ফাংশন অনুযায়ী যে রেজাল্ট হওয়ার কথা সেই ক্ষেত্রে সেই রেজাল্টটি এখানে শো হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5-এর সাথে কিন্তু 2 যোগ হয়ে এখানে 7 রেজাল্টটি কিন্তু এখানে আসলো। যে আমরা ফাংশনের মাধ্যমে আমরা শুধুমাত্র আমরা এই 5-এর সাথে আমরা এই 2টাকে এখানে যুক্ত করে আমরা এখান থেকে এটাকে ফাংশনের মাধ্যমে এই বিষয়টাকে আমরা এখানে কল করলাম। তা আশা করি ফাংশনের বিষয়টা বুঝতে পেরেছেন। তা আমরা পরবর্তী বিষয় হচ্ছে আমরা পিএসপি অ্যারে। পিএসপিতে অ্যারে হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের ডাটা বা তথ্যের সমষ্টি। তো আমরা পিএসপি অ্যারে বুঝলাম যে অ্যারে হচ্ছে ভিন্ন ভিন্ন ডাটা টাইপের বা তথ্যের সমষ্টি বা তথ্যের তালিকা অথবা মানচিত্র। আর একটু সহজভাবে বলি যে অ্যারে হচ্ছে এমন একটা কম্পাউন্ড ভেরিয়েবল যা একই সময়ে একাধিক টাইপ ডাটা ধারণ করতে পারে, যেখানে একটি ইন্ডেক্সের বিপরীতে একটি ভ্যালু সংরক্ষণ করা যায়। যেমন আমরা এখন দেখি যে পিএসপি অ্যারে, যেমন এখানে দেখুন যে আমরা অ্যারেটাকে এখানে নিয়ে যাই, এই ফাংশনটি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখানে দেখুন যে এখানে আমরা একটা কার্স ভেরিয়েবল নিয়ে আমরা তার মধ্যে অ্যারে হিসাবে এখানে একটা বলবো নাম দিলাম, বিএমডাব্লিউ টয়োটা নাম দিয়ে পরবর্তীতে আমরা ইকো করলাম কি আই লাইক কার্স জিরো। কার্স জিরো মানে হচ্ছে আমরা যখন অ্যারের মধ্যে কোনো ভ্যালু রাখবো তখন সেটা ইন্ডেক্স হয়, কিন্তু এটা শূন্য, পরবর্তীটা 1, পরবর্তীটা 2, এইভাবে পর্যায়ক্রমে আমরা অ্যারের মধ্যে যদি আমরা আরও ভ্যালু রাখতে চাই সেখানটা আমরা রাখতে পারবো, এবং তাকে আমরা পরবর্তীতে যখন ইকো করবো ইকো করার সময় আমরা তাকে এইভাবে শূন্য থেকে শুরু করি, তারপরে 1, তারপরে 2, তারপর 3, এভাবে আমরা পর্যায়ক্রমে তারে ইনডেক্স করার জন্য আমরা এইভাবে তাকে কল করব। তা আমরা এখন এটাকে সংরক্ষণ করার পরে আমরা যদি এখন এটাকে রিলোড করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো আই লাইক বলবো বিএমডাব্লিউ এবং টয়োটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন অ্যারেতে এইটাকে কল করলাম তখন কিন্তু সেটা কিন্তু আমার এই যে ইকো আই লাইক এবং তার পরবর্তীতে এই শূন্য যে তার ইন্ডেক্সের মধ্যে সেই বলবো পেয়েছে, এই জন্য বলবোটা সেখানে প্রিন্ট করেছে। পরবর্তীতে 1 যে ইন্ডেক্সটা সেটা বিএমডাব্লিউ, সেই বিএমডাব্লিউটাকে এখানে নিয়ে আসলো। তার পরবর্তীতে সে কার্স 2টাকে সে এখান থেকে টয়োটা যেটা সেটাকে সে কিন্তু এখান থেকে আমাকে প্রিন্ট করলো, অর্থাৎ ইকো করলো। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো অ্যারে এর মধ্যে আমরা এখানে রাখতে পারি, রেখে আমরা এখানে কাজ করতে পারি। তারপরে বিভিন্ন অ্যারে ব্যবহৃত হয়, ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েট অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, শর্টিং অ্যারে। তো যে কোনো আমরা একটা অ্যাসোসিয়েট অ্যারে এখান যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাবো যে একটা অ্যাসোসিয়েট অ্যারে কীভাবে লিখতে হয়। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা এজ ভেরিয়েবল নিয়ে তারপরে এখানে আমরা যেমন এটার মধ্যে একটা পিটার বয়স হিসেবে আমরা 35 দিলাম, এটার বয়স 37, জয়ী বয়স হিসেবে আমরা 43 দিয়ে আমরা এখানে কাজ করলাম, এবং পরবর্তীতে আমরা ফর ইচ লুপের মাধ্যমে এটাকে আমরা এখান থেকে ইকো করলাম। ইকো করে আমরা এখান থেকে এই কাজটি আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র তার রেজাল্টই আমরা এইভাবে দেখতে পাবো। তা আমরা যদি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এখন এটাকে যদি আমরা ইকো করি তাহলে সেক্ষেত্রে আমরা তার বয়সের যে ধারাবাহিক যেভাবে বয়সের যেই বিষয়টা আমরা সেক্ষেত্রে তার বয়স এবং তার যে ভ্যালুটা এখানে আমরা দিয়ে ব্যবহার করলাম, নাম অনুযায়ী তার যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তবে এই হচ্ছে আমাদের আজকের কন্ট্রোল স্টেটমেন্টের বিভিন্ন স্ট্রাকচার। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমরা আর ক্লাসকে দীর্ঘায়িত করছি না। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd অথবা দক্ষতা বাতায়নের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। তা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।